উষা কয়েকবার এসে ঘুরে গেছে বোনের রুমের আশেপাশে। আপু কেন কান্না করছে সে জানে না, কিন্তু এসব দেখে তার ছোট্ট মনে অনেক কষ্ট হচ্ছে। তবে এতটুকু বুঝতে পেরেছে তার বোন বিয়ে করতে চায় না। সে যদি পারতো বাড়িতে কোনো অতিথি ঢুকতেই দিত না। কিন্তু আফসোস, এগুলো করা তার সাধ্যের বাইরে। ঘড়ির কাঁটায় বিকেল 5টা বেজে এসেছে। ত্রিধা পেটে একটা ওড়না বেঁধে সোফায় হেলান দিয়ে বসে আছে। ওর সাথে বসে আছে আহিয়া, আদিবা ও আকলিমা খান। আদিবা দাদুর কোলে বসে বসে চকলেট ছিঁড়ে খাচ্ছে। হঠাৎই চোখ গেল তার একটু সামনে। চোখ গোল গোল করে তাকিয়ে বলল, আহিয়ান, কোথায় যাও তুমি? আমি যাব বলে আদিবা আকলিমা খানের কোল থেকে নেমে দৌড়ে গেল সেদিকে। আহিয়ান আদিবাকে কোলে নিল। আদিবার মুখে আহিয়ান নাম শুনে সকলে সাথে সাথে ত্রিধাও তাকালো সেই দিকে। উফস, তার জামাইটা তো কিউট কেন! এই 1 মাসে কম হলেও 500 বার ফিদা হয়েছে এই লোকের উপরে। এই যে এখন মেরুন রঙের শার্ট সাথে কালো প্যান্ট ইন করে পড়েছে, পায়ে কালো জুতা, চোখে সানগ্লাস, চুলগুলো যা জেল দিয়ে সেট করা। ইস, কি সুন্দর যে লাগছে, পুরাই চকলেট বয়। এর মধ্যে আবার শার্টের হাতা ফোল্ড করে বা হাতের কবজিতে কালো বেল্টের ঘড়ি পরেছে। উপস, পুরাই আগুন। আচমকা ত্রিধা হালকা একটু জোরে গিয়ে উঠল। বেবি, তুই আগুন ছুঁলে পুড়ে যাই তোর চোখে। ঝড় বুকটা কাঁপে ভয়ে, চুল উঠছে হাওয়ায়। লাল নীল শাড়ি তুই ঘুরলেই মনে বাজে হাড়মারি। তুই আগুন আগুন, আমি পেট্রোল। বাকিটা আর গাইতে পারল না। পাশ থেকে আহিয়া শুনতেই ওকে জোরে একটা চিমটি কাটলো। মুহূর্তে মেয়েটার গান থামিয়ে ঠোঁটে আঙুল দিয়ে চুপচাপ বসে রইল। আহিয়ান এক পলক তাকালো ত্রিধার দিকে, তারপর দৃষ্টি ঘুরিয়ে কিচেনের দিকে তাকিয়ে বলল, মাম্মা, আমি বের হচ্ছি বলে আদিবাকে কানে কানে কিছু বলে কোল থেকে নামিয়ে দিল। আদিবাও কি যেন বুঝেছে কে জানে, ভদ্র মেয়ের মতো দাদুর কোলে উঠে বসলো। মেঘ রান্নাঘর থেকে ওকে বিদায় জানালো। ত্রিধা এখনো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আহিয়ানের দিকে। আহিয়ান এক পলক চারদিকে তাকালো। আকলিমা খান আদিবার সাথে কথা বলছে আর আহিয়া ফোন স্ক্রল করছে। তারপর নজর ঘুরিয়ে ত্রিধার দিকে তাকিয়ে ঠোঁট গোল করে চুমু দেখিয়ে বেরিয়ে গেল। ত্রিধা যেন বড়সড় কোনো ঝাঁকুনি খেয়েছে। দু হাতে চোখ কচলে আবারও তাকালো। লোকটা কি সুন্দর করে হেঁটে বেরিয়ে যাচ্ছে। উপস, এই লোকের চালচলন দেখলেও ভালো লাগে। অতঃপর ত্রিধা রানী বুকের বাঁ পাশে এক হাত রেখে সোফায় হেলান দিয়ে বলল, ইয়াল্লাহ, এত ভালো লাগা রাখবো কই? আহিয়া ফোনের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। ইফতারের কিছুক্ষণ আগে উষার পছন্দের সকল খাবার নিয়ে মাহমুদা খানের বাড়িতে গেল আহিয়ান। এবার দেশে ফেরার পর এই বাড়িতেই আসা হয়নি। মিম তো এতদিন পর ভাইপোকে দেখে কান্নাকাটি করে বিয়ে বাড়িকে মরাবাড়ির পরিণত করে ফেলেছে। আরিফ ওকে অনেক বুঝিয়ে থামিয়েছে। ইফতারের সময় হয়ে আসছে। জান্নাত ও মিম বারবার দরজার দিকে তাকাচ্ছে। ওদের দেখে মনে হচ্ছে ইফতারের আগে আরও কেউ আসার কথা। অবশেষে ওদের অপেক্ষা অবসান ঘটিয়ে আবির, তানভীর ও রাকিব ঢুকলো বাড়িতে। দুজনের হাতে ভরা ফল, মিষ্টি। ওরা তিনজন আজকে অফিস শেষে বাড়িতে যায়নি। মাহমুদা খানের বারবার ফোনে অফিস থেকে সরাসরি এখানে এসেছে। আহিয়ান মামাও পাপাকে দেখে বেশ অবাক হয়েছে। সে জানতো না তারা এখানে আসবে। আবির নিজেও ছেলেকে দেখে হতবাক। আবির গিয়ে ছেলের পাশে সোফায় বসলো। অনেকদিন হলো বাপ ছেলের আগের মতো একসাথে বসা হয় না, আগের মতো মন খুলে কথা বলা হয় না। আহিয়ানের হঠাৎ দেশে ফেরাটা আবির মানতে পারেনি, কিন্তু এখন ভালোই লাগছে। একমাত্র আদরের ছেলে চোখের সামনে আছে। তাই আর রাগ ধরে না রেখে ছেলের উদ্দেশ্যে বলল, কখন এসেছো? আহিয়ার মৃদু হেসে বলল, এই তো একটু আগে। তুমি আসবে আমি জানতাম না। আবির স্বাভাবিক কণ্ঠে আস্তে করে বলল, আমি আসবো জানলে কি তুমি আসতে আসতে না? আহিয়ার নিজেও আস্তে করে জবাব দিল, তেমন কিছু না, অফিসে গিয়ে তোমাকে নিয়ে একসাথেই আসতাম। আবির মৃদু হাসলো। তার ছেলেটা এখনো বাচ্চাই আছে। বাবার দিকে তাকিয়ে আহিয়ানও হাসলো। আজান পড়তে আবির, তানভীর, আহিয়ান, রাকিব, রিহান সহ মাহমুদা খানের পুরো পরিবার ইফতার করা শুরু করলো। জুই এক টুকরো খেজুর মুখে দিয়ে এক গ্লাস শরবত খেলো। অতঃপর টিস্যু দিয়ে হাত মুছে উঠে দাঁড়াতেই জান্নাত প্রশ্ন করলো, না খেয়ে কোথায় কোথায় যাচ্ছিস? জুই
আব্বু আম্মুর দিকে এক নজর তাকিয়ে বলল, খিদে নেই আর। তারপর সে আর এখানে দাঁড়ালো না, চুপচাপ চলে গেল নিজের রুমে। উপস্থিত সকলে কম বেশি জানে ওর চলে যাওয়ার কারণ। রাকিব আসিফের দিকে তাকিয়ে বলল, মেয়েটার এখন বিয়ে না দিলে হয় না? ও যেহেতু এখন বিয়ে করতে চাইছে না, তাহলে এত জোরাজোরি কি আছে? মেয়ে কি তোমাদের কাছে বোঝা হয়ে গেছে? যদি এমনটা হয় তাহলে জুইকে আমার কাছে দিয়ে দাও, ওকে আমার কাছে রেখেই লেখাপড়া করাবো। ওর কথা শুনে সকলেই তাকালো। আসিফ কিছু বলবে তার আগে জান্নাত বলল, ভাইয়া তুমি বিষয়টা যেভাবে ভাবছো আসলে তেমন কিছুই না। ছেলেটা আমাদের মনের মতো, তাছাড়া জরুরি কাজের ছেলে বিদেশের বাইরে চলে যাবে ঈদের পরেই, তাই তারা বিয়ের জন্য একটু তাড়াহুড়া করছে, নয়তো এই রোজার দিনে বিয়ের কথাবার্তা বলতাম না। তাছাড়া ছেলে দেশের বাইরে যার পরে তো জুই আমাদের কাছেই থাকবে, ওর লেখাপড়ার কোনো সমস্যা হবে না, তুমি নিশ্চিন্তে থাকো। ভালো ছেলে সবসময় হাতের কাছে পাওয়া যায় না। মেয়ে এখন ছোট, তাই নিজের ভালো বুঝতে পারছে না, কিন্তু ভবিষ্যতে ঠিক এই সিদ্ধান্তের জন্য খুশি হবে। জান্নাতের দীর্ঘ কথা শোনার পর রাকিব আর কিছু বলল না, কিন্তু পাশ থেকে রিহান সকলের উদ্দেশ্যে বলল, তোমরা এত চিন্তা করো না, আগে ছেলেপক্ষ আসতে দাও, দেখো ছেলে কেমন, তারপরও যদি জুয়ের পছন্দ না হয় পরেরটা পরে ভেবে দেখব। দেখলেই তো আর বিয়ে হয়ে যায় না। ওর কথায় সকলেই সহমত প্রকাশ করলো। ইফতারের পর মিম এসেছে জুঁইয়ের রুমে। জুঁই বালিশে মুখ গুজে শুয়ে আছে, সেটা দেখে ওকে কয়েকবার ডাকলো। মেয়েটা জানে কাকিমণির এখানে আসার কারণ, তাই সে চুপটি করে ঘুমের ভান ধরে রইল। মিম ওর শরীরে হাত দিয়ে ডাকলো, কিন্তু মেয়েটা নড়ছেই না। মিম বোধহয় বুঝলো সব কিছু, তাই উঠে গিয়ে জান্নাতকে পাঠালো। জান্নাত রুমে প্রবেশ করতে করতে বলল, তুই কি ভদ্র মেয়ের মতন উঠে আসবি, নাকি আমি এই ভর সন্ধ্যাবেলা বাড়ি ছাড়বো? কথাটা বলার সাথে সাথেই জুই উঠে বসলো। মেয়েটার চোখ দুটো ফুলে ছোট ছোট হয়ে আছে, কান্নার দাপটে পুরো চেহারা লাল হয়ে গেছে। জান্নাত এক পলক তাকিয়ে চোখ সরিয়ে অন্যদিকে তাকালো, তারপর কড়া কণ্ঠে বলল, তুই কি ভদ্র মেয়ের মতন চুপচাপ রেডি হয়ে নিবি, নাকি আমি তোর মামার সাথে আজকে বাপের বাড়ি চলে যাব? এই সংসারে তুই তোর বাপ চাচা সবাইকে নিয়ে থাক, যেখানে আমার কথার কোনো দাম নেই সেখানে আমি থাকবই না। বলে জান্নাত রুম থেকে বেরিয়ে যেতে চাইলো, কিন্তু জুই ছুটে এসে মাকে পেছন থেকে ঝাপটে ধরলো। তারপর হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলল, আম্মু প্লিজ তুমি আমাদের ছেড়ে যেও না, তুমি যা বলবে আমি তাই শুনবো। জান্নাত মিমকে চোখের ইশারা দিয়ে বোঝালো ওকে রেডি করিয়ে দিতে। মিম জুইকে টেনে নিজের দিকে আনতে জান্নাত রুম থেকে বেরিয়ে গেল। মেয়েটার কথা শোনানোর জন্য এই মুহূর্তে তার শক্ত হওয়ার প্রয়োজন অপরিসীম। ওর সাথে দুর্বল হয়ে কথা বললে কান্নাকাটি করে আরো ভাসিয়ে দিবে। এদিকে ছেলেপোকা আসছে, ওদের সামনে নিজেদের মান সম্মান রক্ষা করাটাও অতি জরুরি। জান্নাত চলে যেতে জুই চুপচাপ ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে আসলো। মিম প্রয়োজনীয় সকল জিনিস ড্রেসিং টেবিলের সামনে নামিয়ে রাখতে গেল। এই সুযোগে জুই বালিশের নিচ থেকে নিজের ফোনটা বের করে মেহেদিকে টেক্সট করলো, কোথায় আপনি মেহেদি? আমাকে ছেলেপক্ষ দেখতে আসছে, প্লিজ আপনি কিছু করেন। অন্য কারোর সাথে বিয়ে হলে আমি সত্যি মরে যাব। কিন্তু ফোনের ওপাশ থেকে টেক্সটের কোনো রিপ্লাই আসলো না। জুই কয়েকটা কল দিল, কিন্তু এতে ওর কোনো লাভ হলো না। ফোন বেজে যাচ্ছে, কেউ রিসিভ করছে না। রাগে কষ্টে জুয়ের কান্না পাচ্ছে বেশ। এর মাঝে সামনে উপস্থিত হলো কাকিমণি। হাত থেকে ফোনটা বিছানায় রেখে ওকে রেডি করে দেওয়ার জন্য দাঁড়ালো। জান্নাত রান্নাঘরে সব কিছুই গোছাচ্ছে, সাথে দাঁড়িয়ে আছে মাহমুদা খান, তার হাতে চায়ের কাপ। হঠাৎই শোনা গেল কলিং বেলের শব্দ। রিহান এগিয়ে গিয়ে দরজা খুলে দিল। তাদের ধারণাই সত্যি, ছেলেপক্ষের অতিথি এসেছে। আবির, তানভীর, রাকিব, আসিফ ও আরিফ তাদেরকে সাদরে এগিয়ে এনে সোফায় বসালেন। সকলের সালাম দেওয়ার, হ্যান্ডশেক করা স্বাভাবিক মনে হলো। একটা ছেলে আবির ও তানভীরের সাথে হ্যান্ডশেক করে কোলাকুলি করলো। ছেলেটাকে দেখে মনে হচ্ছে সে আগে থেকেই ওদেরকে চিনে। আহিয়ান চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল সেদিকে। উষা ছুটে গেল জুঁইয়ের রুমে, গিয়ে দেখলো জুঁইকে গাঢ় বেগুনি রঙের একটা শাড়ি পরিয়ে বসিয়ে রাখা হয়েছে। মুখে আলাদা তেমন কোনো প্রসাধনীর ছোঁয়া নেই। লিপস্টিক, কাজল ও হালকা গহনা জুঁইয়ের চেহারাটা অনেক স্নিগ্ধ দেখাচ্ছে, কিন্তু চোখ দুটো এখনো লাল হয়ে আছে। উষা কয়েক পলক তাকিয়ে থেকে বোনের সামনে গিয়ে বলল, আপু মেহমান চলে এসেছে, জানো দুলাভাই অনেক সুন্দর, অনেক লম্বা, কিন্তু একটু শ্যামলা। উষার মুখে শ্যামলা কথাটা শুনে জুঁইয়ের বুকটা কেঁপে উঠল। মুহূর্তে চোখের পাতায় ভেসে উঠল মেহেদির শ্যামবর্ণ মুখটা। ফোনটা আবারও হাতে নিল, পরপর মেহেদিকে আরও কয়েকটা মেসেজ দিল। জুঁইকে হতবাক করে দিয়ে দীর্ঘ সময় পর মেহেদির রিপ্লাই আসলো,
আর কত বসিয়ে রাখবে? তাড়াতাড়ি এসো, আজ সাজতে হবে না। তুমি এমনিতেই সুন্দরী, আমি দীর্ঘক্ষণ যাবৎ অপেক্ষা করছি তোমাকে দেখার। ছেলেটার এই একটা মেসেজে জুয়ের বক্ষপিঞ্জরের আবদ্ধ হৃৎপিণ্ডটা এলো পাথারে ছুটছে। সে কি বলবে, কি করবে কিছুই বুঝতে পারছে না। মনে হচ্ছে মুখের ভাষা হারিয়ে ফেলেছে। আচমকা উষাকে ঝাপটে ধরল। জুয়ের এমন কাজে ছোট্ট মেয়েটা বেশ ভড়কে গেছে। আহিয়ান সকলের সাথে সোফায় এক কোণে বসে আছে। তার কেন জানি কিছুটা দম বন্ধ লাগছে, কিন্তু কোনো কারণ জানে না। মেহেদির সাথে মেহেদির আব্বু আম্মু ছোট বোন ও এক বন্ধু এসেছে। মেহেদির বন্ধুকে তার শুরু থেকে কেমন জানি বিরক্ত লাগছে। ওনাকে দেখলে মনে হচ্ছে বন্ধুর জন্য নয়, নিজের জন্য মেয়ে দেখতে এসেছে। তাছাড়া তার পাপাও মামাকে দেখে মনে হচ্ছে ওই ছেলেটার সাথে তারা পূর্ব পরিচিত। আচমকা সামনের ছেলেটি আহিয়ানের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আপনি নিশ্চয়ই মাহাদিবা খান আহিয়ান। আহিয়ান একটু ইতস্ত করে ভদ্রতার খাতিরে হ্যান্ডশেক করে বলল, হ্যালো, আপনি কি আমাকে আগে থেকে চিনতেন? ছেলেটা সোজা হয়ে বসতে বসতে বলল, সরাসরি দেখিনি কখনো, তবে আবির ও তানবীর আঙ্কেলের কাছ থেকে আপনার কথা শুনেছি। আহিয়ান খানিকটা ভ্রু কুঁচকালো, অতঃপর বড়দের দিকে একবার তাকালো। সবাই মেহেদি পরিবারের সাথে কথাবার্তা বলছে। তারপর সামনে তাকে জিজ্ঞেস করলো, আমি কিন্তু আপনাকে চিনতে পারিনি। ছেলেটা মৃদু হাসলো, তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, আমি এহসান নেওয়াজ, মেহেদির বেস্ট ফ্রেন্ড, কর্মক্ষেত্রে মেহেদির সিনিয়র। আপনার ফ্যামিলির সকলেই কম বেশি আমাকে চিনে, হয়তো আপনি বাইরে ছিলেন তাই চিনতে পারছেন না। এহসান নেওয়াজ নামটা কানে আসতেই আহিয়ানের চেহারার ভাবভঙ্গি পরিবর্তন হলো। এতক্ষণের স্বাভাবিক সুন্দর মুখশ্রীতে কঠোর গাম্ভীর্য নেমে এলো। এহসান মুখভঙ্গি স্বাভাবিক রেখে আহিয়ানের উদ্দেশ্যে বলল, পরিবারের সবাই ভালো আছে? আর আপনার বোন কেমন আছে? আহিয়ান গম্ভীর মুখে তাকিয়ে বলল, বোন? এহসান নেওয়াজ একটু ইতস্ত করে বলল, না মানে আমি আপনার কাজিন ত্রিধার কথা বলছি। আসলে কয়েকদিন ধরে ওকে ফোনে পাচ্ছি না। ও কি ফোন নাম্বার পাল্টিয়েছে? আহিয়ানের শরীরে রক্ত যেন টকবক করে ফুটছে। নিজেকে কিছুতেই স্থির রাখতে পারছে না। এটা যদি বাড়ি না হতো আর ফ্যামিলির লোকগুলো এভাবে সামনে না থাকতো, যে মুখ দিয়ে এহসান ত্রিধার নাম উচ্চারণ করেছে সেই মুখ সে অনেকক্ষণ আগেই ভেঙে দিত। কিন্তু পাপার সম্মানের কথা ভেবে কিছুই বলতে পারছে না। তাছাড়া তার একটা ভুল পদক্ষেপ এই মুহূর্তে জুয়ের বিয়ে ভাঙার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই কিছু না বলে হাত মুষ্টি করে চুপ করে বসে রইল। এহসান নেওয়াজ আবারও বলল, না মানে কিছু মনে না করলে ত্রিধার নতুন ফোন নাম্বারটা কি দেওয়া যাবে? আহিয়ান নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না, কিন্তু এই মুহূর্তে নিজেকে কন্ট্রোল করা অতি প্রয়োজন। তাই সে এহসানের উদ্দেশ্যে বলল, এক্সকিউজ মি, বলে সে উঠে দাঁড়ালো। ওকে দাঁড়াতে দেখে রিহান এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কিরে, কোনো সমস্যা? আহিয়ান দাঁতে দাঁত চেপে বলল, আমি ছাদে যাচ্ছি, আগামী 1 ঘন্টা আমাকে ডাকবি না, বলে সে হনহন করে চলে গেল সিঁড়ির দিকে। এহসান শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে আহিয়ানের যাওয়ার পানে। পুরো খান পরিবারে জানে ত্রিধার সাথে তার বিয়ে ঠিক, কিন্তু এই ছেলেটা অদ্ভুত আচরণ তাকে ভাবাচ্ছে। সে এতটা রিয়েক্ট করার মতো তো কিছু বলেনি। রিহান হাসির আড়ালে গাম্ভীর্য ডেকে এহসানের দিকে তাকিয়ে বলল, ও একটু কথা কম বলতে পছন্দ করে, কিছু মনে করবেন না। এহসান মুখে হাসির রেখা টেনে বলল, ইটস ওকে, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। রিহান মৃদু হেসে বলল, আমি জুয়ের কাজিন রিহান। এবার এহসান বলল, আমি এহসান নেওয়াজ, মেহেদির বেস্ট ফ্রেন্ড। মুহূর্তে রিহানের ভ্রু কুঁচকে এলো। এই লোকের ব্যাপারে রিহান আগে পরে অনেক খোঁজখবর নিলেও সরাসরি দেখেনি কখনো, তাই আজ চিনতে পারেনি। রিহান এতক্ষণে বুঝতে পেরেছে আহিয়ানের গম্ভীর চেহারার কারণ। রিহান এখানে আর দাঁড়ালো না, চুপচাপ নিজেও হাঁটলো ছাদের দিকে। পাগলটা আবার কি করছে কে জানে। ভাবতে ছেলেটার পায়ে গতি বাড়ালো। ছাদের দরজায় দাঁড়িয়ে দেখলো আহিয়ান উল্টো ঘুরে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, এক হাতে পকেটে গোজানো আর অন্য হাত জ্বলন্ত সিগারেট। রিহান ধীর পায়ে এগিয়ে গেল সামনে। ছাদের কোণায় ঝুলানো বাল্বের মৃদু আলোতে দেখা গেল কয়েকটা ফুলের টব ভেঙে পড়ে আছে। রিহান জানে এগুলো কার কাজ। ভাঙা মাটির টবগুলো উপরে দিয়ে হেঁটে রিহান দাঁড়ালো আহিয়ানের পাশে, কিন্তু এতেও আহিয়ানের কোনো ভাবান্তর হলো না। নিজ মনে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে সিগারেট ফুঁক দিচ্ছে। এত সুন্দর ভদ্রবেশ
দাড়ি একটা যুবকের হাতে জ্বলন্ত সিগারেট একটু শোভা পাচ্ছে না। রিহান কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থেকে বলল, আবারও সিগারেট? খাওয়া ধরেছিস কেন? আহিয়ান শান্ত কণ্ঠে জবাব দিল, ছেড়েছিলাম কবে? এবার দেশে ফেরার পর তো খেতে দেখিনি। আহিয়ান মৃদু হাসল, যা হয়তো অন্ধকারেই মিলিয়ে গেল। হাতে অর্ধেক খাওয়া সিগারেট নিচে ফেলে পা দিয়ে পিষে আগুন বন্ধ করে পড়ল, প্রয়োজন পড়েনি তাই খাইনি। আহিয়ানের শান্ত কণ্ঠের কথাগুলো কেমন জানি ভয়ঙ্কর লাগলো রিহানের কাছে। ছেলেটাকে স্বাভাবিক করতে রিহান বলল, তোর বউ জানে তুই যে সিগারেট খাস? আহিয়ান ছোট্ট করে বলল, না। রিহান মজা করে বলল, জানলে তোর কি হাল করবে সেটা ভেবেই আমার কান্না পাচ্ছে। রিহানের মজার করার কথা শুনে আহিয়ানের বোধহয় রাগ হলো খুব। এতক্ষণের শান্ত মেজাজটা আবার চটে গেল। কটমট করে তাকালো রিহানের দিকে। ছেলেটা ওর চোখের ভাষা বুঝতে পেরে বলল, তুই এখানে বসে বসে তোর বউয়ের সামলানোর প্রস্তুতি নে, আমি যাই নিচে অতিথিদের কাছে। বলে রিহান হাঁটলো সিঁড়ির দিকে। আহিয়ান মাঝে মধ্যে হাসি খুশি হলেও বেশিরভাগ সময় গম্ভীর টাইপের লোক। এই মুহূর্তে ছেলেটা প্রচণ্ড রেগে আছে, তাই ওকে না ঘাটানোই ভালো। এদিকে অতিথিদের ডিনার করা শেষ, সকলে মেয়ে দেখতে চাইছে। রিহান এখনও জুঁইয়ের ফ্যামিলির কাউকে বলেনি মেহেদির সাথে জুঁইয়ের সম্পর্কের কথা। ও চায় পারিবারিকভাবে সবটা মিটে যাক, আর হচ্ছেও তাই। রিহানের কথা অনুযায়ী মেহেদি নিজেও তাদের প্রেম সংক্রান্ত ব্যাপারে পরিবারকে জানায়নি, শুধু বলেছে একটা মেয়েকে তার পছন্দ হয়েছে, বিয়ে করতে চায়। এটা শুনে মেহেদির মা সুফিয়া বেগম বেশ খুশি হয়েছেন। যেহেতু ঈদের পর মেহেদি এবং এহসান একটা সিক্রেট মিশনে আবারও দেশের বাইরে যাবে বছরখানেকের জন্য, তাই সুফিয়া বেগম চান ছেলের বিয়ের ঝামেলা শেষ করে ফেলতে। এতে অবশ্য মেহেদির কোনো আপত্তি নেই। জুঁইয়ের মত, আত্মমর্যাদা পূর্ণ মেয়েকে নিজের জীবনের বেঁধে রাখার একমাত্র উপায় হলো বিয়ে। সকলের মাঝখানে থেকে মেহেদির ছোট বোন মিশকা বলে উঠল, আমার হবু ভাবির রুমটা কোন দিকে? না মানে আমি তার সাথে দেখা করতে যেতে চাই। ওর কথা শুনে সকলের দৃষ্টি ঘুরল সেদিকে। মাহমুদা খান উষাকে ডেকে বললেন, উষা, তোমার এই নতুন আপুকে জুঁই আপুর রুমে নিয়ে যাও। বাধ্য মেয়ের মতো উষা মিশকাকে নিয়ে জুঁইয়ের রুমের দিকে গেল। জুঁই খুশিতে আত্মহারা, কিন্তু কাউকে সেটা বুঝতে দিচ্ছে না। রেডি হয়ে বিছানায় বসে ত্রিধার সাথে মেসেজ করছে। ত্রিধাকে এখানকার সকল আপডেট দিচ্ছে। ফোনের ওই পাশ থেকে ত্রিধা নিজেও খুশি। আসবো? আচমকা কারো কণ্ঠস্বর শুনে জুঁই দরজার দিকে তাকালো, দেখলো ছিমছাম গরনের ফর্সা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা কালো রঙের থ্রি পিসের সাথে গোল্ডেন কালারের হিজাব বেঁধেছে। জুঁই এক পলক তাকিয়ে বলল, জি, ভিতরে আসুন। মিশকা ভেতরে ঢুকতে জুঁই নিচু কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম আপু। মিশকা সালামের উত্তর নিয়ে জুঁইয়ের সামনে গিয়ে দাঁড়ালো, তারপর ওর থুতনিতে হাত দিয়ে মুখটাকে একটু উঁচু করে বলল, মাশাআল্লাহ ভাবি, আপনি তো অনেক সুন্দরী, আমার ভাইয়ার জন্য একদম পারফেক্ট। জুঁই মৃদু হেসে নিচের দিকে তাকিয়ে রইল। মিশকা আবার বলল, আমার পরিচয়টা তো দেওয়াই হলো না। আমি মিশকা, আপনার একমাত্র ছোট বোন, ননদিনী। তবে মজার ব্যাপার কি জানেন? জুঁই মৃদু কণ্ঠে বলল, কি? জুঁই মিষ্টি হেসে বলল, আমি আপনারই ভার্সিটিতে আপনার জুনিয়র। জুঁই মাথা তুলে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি আমাদের ভার্সিটিতে পড়ো? মিশকা সহমত প্রকাশ করে বলল, ইয়েস ম্যাম, আমি ঢাকা মেডিকেল কলেজে থেকে এমবিবিএস ফার্স্ট ইয়ারে আছি। জুঁই খানিকক্ষণ থেমে রইল। মেহেদি ওকে আগে কখনোই বলেনি যে ওর বোন ডাক্তারি পড়ছে। তারপর জুঁইয়ের আবার মনে হলো মেহেদি তো তাকে কোনো কিছুই সত্যি পরিচয় বলেনি, তাহলে এটা বলবে সেটা ভাবা বিলাসিতা ভেবে মেয়েটার কিছুটা মন খারাপ হলো। তখনই মিম রুমে এসে বলল জুঁইকে নিয়ে নিচে যেতে। মিশকা থাকার কারণে মিমকে কিছুই করতে হলো না। মিশকা নিজ দায়িত্বে তার হবু ভাবিকে নিয়ে গেল ড্রয়িং রুমের দিকে। জুঁই যত এগিয়ে যাচ্ছে বুকের ভেতরটা ততই যেন কাঁপছে। সে লজ্জায় কারোর দিকে তাকাতেই পারল না। মিশকা ওকে একটা সিঙ্গেল সোফায় বসিয়ে দিল। জুঁই নিচু কণ্ঠে সকলের উদ্দেশ্যে সালাম দিল। মেহেদি কিছুটা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে জুঁইয়ের দিকে। গাঢ় বেগুনি রঙের শাড়িতে মেয়েটার ফর্সা মুখটা যেন পদ্ম ফুলের মতো ফুটে আছে। মুখে আলাদা তেমন কোনো প্রসাধনী নেই, তবুও মেহেদির চোখে সেরা সুন্দরী তার সামনে বসে থাকা মেয়েটি।
জুই এখনো মাথা নিচু করে বসে আছে। তার সামনে বসে থাকা মানুষটার ধারালো তীক্ষ্ণ দৃষ্টি ভেতরের ছটফটানি বাড়াচ্ছে।